আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশি ছিলেন এবং তারা এখানে দেখা যাচ্ছে এদেশের আধার কার্ড পর্যন্ত তৈরি হয়ে গেছিল। আপনাদের কি এদেশের আধার কার্ড তৈরি হয়েছিল? এদেশের আধার কার্ড তৈরি হয়েছিল কিভাবে তৈরি হয়েছিল? আর কথা বলতে পারছি এদেশের আধার কার্ড হয়েছিল আপনাদের? হ্যাঁ বাবা, আমার গায়ে জ্বরেছি, আমি মাথা ব্যথা কিন্তু আধার কার্ড অনেকবার বলেছি আধার কার্ড কি করে বানালেন? ওই তো সরকার তো বানিয়ে দিয়েছে বাবা। আর কত টাকা নিয়েছে? টাকা নিয়ে এমনি সরকার তো বানিয়ে দিয়েছিল বাবা। আপনার আধার কার্ড? আপনার ভোটার কার্ড আছে? না বাবা, ভোটার কার্ড নেই। আমার মাথা ঘুরছে বাবা। আমি অনেকবার দেখা যাচ্ছে যে এখানে যে এখানকার ভারতীয় নথি অর্থাৎ যে আধার কার্ড, সেই আধার কার্ড পর্যন্ত তৈরি করা হয়েছিল এবং যে ছেলেটি আমাদের সামনে রয়েছে মিঠু মোল্লা, তিনি আমাদের ক্যামেরার সামনে থেকে এড়িয়ে যাচ্ছেন, সেই মিঠু মোল্লার এটা ভোটার কার্ড আমরা দেখতে পাচ্ছি। এটা মিঠু মোল্লার ভোটার কার্ড পর্যন্ত এদেশে তৈরি হয়ে গেছিল। তারপরে এখন দেখা যাচ্ছে এনআরসি এসআইয়ের আতঙ্কে মিঠু মোল্লার, তুমি দেখতে পাচ্ছ যে আধার কার্ডও এখানে রয়েছে মিঠু মোল্লার, অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ড তৈরি হয়ে গেছে। তারপরেও তারা এদেশে চলে যাচ্ছে এনআরসি এবং এসআইয়ের আতঙ্কে। আপনি এখানে চলে যাচ্ছেন, দেখা যাচ্ছে আপনার এখানকার ভারতীয় নথি কি করে তৈরি করলেন? আমার শরীরটা খারাপ। শরীর খারাপ বুঝতে পারছি, কিন্তু নথি কি করে তৈরি করলেন? নথি কি করে তৈরি করলেন? আর কথা বলতে পারছে না, বলছে আমার নথি তৈরি করলেন কি করে? এই যে আপনার নথি দেখা যাচ্ছে এখানে, এটা তো আপনার নথি। সরকার তো দিয়েছে বাবা। কিভাবে দিয়েছে? ওই যে আপনারা চলে যাচ্ছেন কেন? এই বাচ্চাদের স্কুল থেকে ফর্ম দিয়েছিল, দেওয়ার পরে সেই ফর্ম ফিল আপ করে দিলি সরকারের ঘরে দিয়েছিল, বুঝছো? তাই বল। ভোট দিয়েছেন? ভোট? হ্যাঁ, ভোট ওই 2-3 বার দেওয়া হয়েছে ভোট। এখানে মানে এখানে আমরা থাকবো বলে এইসবগুলো আমাদের পুরি দিল। এখন আমরা থাকতে পারছি না, এখানে আমাদের তাড়াই যাচ্ছে বলে আমরা বাংলাদেশে যাচ্ছি। এই হলো হাজির রোজির কথা, বুঝলি? সবার ভোটার কার্ড আছে? না, আমাদের সবার ভোটার কার্ড নেই। মিঠু মোল্লা আছে? মিঠু মোল্লা খালি ওর একলা হইল না, আমাদের নেই। হ্যাঁ, আনোয়ারা বিবি। আপনি ভোট দিয়েছেন? ভোট দেয়নি, আমার ভোটার কার্ড নেই তো। এই তো আপনার আধার কার্ড আছে, ওর ভোটার কার্ড আছে। ভোট দিয়েছেন আপনি? আমার শরীরটা খারাপ। শরীর খারাপ, কিন্তু ভোট দিয়েছেন কিনা? আমি কথা বলতে পারছি না, বলছি ভোট হ্যাঁ দিয়েছে। ও 2-3 বার ভোট দিয়েছে। এখানে আমরা থাকবো বলি বাবা পুরিলাম। কিন্তু যাদের ভোট দিয়েছেন সেই রাজনৈতিক দলকে বলেছেন যে আমরা চলে যাচ্ছি। সে রাজনীতির দল আমরা এখন পাবো? সে তো সরকারের ঘরতে আইছে। সে কোন পার্টিকে ভোট দিয়েছিল? তৃণমূল? কার্ড দিলি? আর কথা বলতে পারছি না। অর্থাৎ দেখা যাচ্ছে যে পরিষ্কার যে নথি রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এখানকার বাংলাদেশের নথি, মিঠু মোল্লা তার বাংলাদেশের নথি রয়েছে, সেই নথি দেখিয়ে তারা ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে তারা বাংলাদেশে চলে যাবেন। সেখানে একাধিক নথি রয়েছে, সেখানে প্রত্যয়নপত্র রয়েছে যে মিঠু মোল্লা সে এখানকার বাসিন্দা এবং সেটা সে ব্যাপারে একটা অ্যাকনোলেজমেন্ট রয়েছে। অর্থাৎ এই সমস্ত বাংলাদেশের নথি দেখিয়ে এই পরিবারটি অর্থাৎ মিঠু মোল্লা এবং তার মা এবং আপনারা কতজন আজকে বাংলাদেশে ফিরে যাবেন? আমরা এই 3টি বাচ্চা আছে আর আমরা 3 জন আছি। 3টি বাচ্চা আর আমরা 3 জন। আপনার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, আপনি লক্ষ্মীর ভান্ডার পেতেন? না, আমার ভোটার কার্ডটা নেই বাবা। আধার কার্ড তো আছে? হ্যাঁ, ওই এটা আধার কার্ড আছে। আপনি লক্ষ্মীর ভান্ডারের জন্য বলেছেন? না, লক্ষ্মী ভান্ডার হয়নি আমাদের বয়স হয়ে গেল, লক্ষ্মী ভান্ডার দেই। আপনি কি কাজ করেন? আমি বলতে পারছি না। আপনি বলতে পারছেন না? আপনি তো ভারতীয় নথি তৈরি করেছেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে কিভাবে ভারতীয় নথি তৈরি করেছেন মিঠু মোল্লা। তুমি দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরার সামনে তরুণ তোমাকে দেখাচ্ছে যে গোটা পরিবার তাদের ভারতীয় নথি তৈরি হয়েছিল, কিন্তু তারা শেষ মুহূর্তে তারা এদেশের থেকে চলে যাচ্ছেন। আপনারা ভারতীয় নথি করলেন থাকবেন বলে, কিন্তু চলে যাচ্ছেন। তা আমরা বাবা আমাদের থাকতে দিয়েছে না তো, আমাদের সেই বাপ দাদার আমলের সেই ডকুমেন্টস আছে বলি তা আমাদের নেই। আমরা যাবো কোথা থেকে? তাই আমরা চলি, আমরা আমাদের দেশে আমরা ফিরে যাচ্ছি। অর্থাৎ দেশে ফিরে যাবেন এমনটাই তুমি শুনলে, যে তাদের কাছে ভারতীয় নথি থাকা সত্ত্বেও যেহেতু এসআইআর চালু হয়ে গেছে এবং এনআরসির একটা আতঙ্ক রয়েছে, তারা ভোট পর্যন্ত দিয়েছেন এমনটা কথা বলেছেন, কিন্তু কাকে ভোট দিয়েছেন সে ব্যাপারে বলতে চাননি। কিন্তু মিঠু মোল্লা যার ভোটার কার্ড রয়েছে, তার আধার কার্ড রয়েছে, কিন্তু তারা স্বীকার করতে চাইছেন না এবং কোনো কথাই ক্যামেরার সামনে বলতে চাইছেন না যে কীভাবে তারা এই ভোটার কার্ড আধার কার্ড বানালেন এবং ভারতীয় নথি থাকা সত্ত্বেও কেন তারা চলে যাচ্ছেন। যে রাজনৈতিক দলের ছত্রছায়ায় তারা এই নথি তৈরি করেছেন তাদের কাছে কেন যাননি যাওয়ার আগে, এই সমস্ত প্রশ্নের উত্তর তারা দিতে চাননি। ধন্যবাদ।
রাজনৈতিক চর্চা কিন্তু ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে। আমরা প্রথম দিন থেকেই একটা কথা বলেছি, আমাদের অবস্থান স্পষ্ট, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, এটাই হচ্ছে আমাদের অবস্থান। অনেক মানুষ ভয় বাংলাদেশ চলে যাচ্ছে, রোহিঙ্গা চলে যাচ্ছে, আমাদের এই রাজারহাটে পাশে, সেখানেও কিছু মানুষ পরিচারিকা খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি এই প্রশ্নটা আসে যে বাংলাদেশে কেউ ফিরে যেতে চাইছে, তাহলে তো সবার আগে এই প্রশ্নটা উঠবে, বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকলো কি করে? এর দায়িত্ব তো বিএসএফ, কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র দপ্তর। ওখানে পার হেড এই ঢোকানোর জন্য কোনো বিকল্প অর্থনীতি চালু আছে কিনা, এইসব কৈফিয়ত তো বিএসএফকে দিতে হবে। কিভাবে যোগাযোগ রাখত ফরিদাবাদের জঙ্গি চিকিৎসক মডিউলের সদস্যরা? এখানেই উঠে আসছে সেশন ও সিগন্যাল নামে জোড়া অ্যাপের কথা। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত ডাক্তারদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সিগন্যাল অ্যাপে তৈরি একটি গ্রুপের মাধ্যমে চলত জৈশে মোহাম্মদের ফিদায় মডিউল। দিল্লি বিস্ফোরণের ঘটনায় তুরস্ক, আফগানিস্তান থেকে পাকিস্তান একাধিক দেশের জঙ্গিদের হ্যান্ডলারদের যোগ মিলেছে আগেই। প্রশ্ন উঠেছে, দেশ বিদেশের জঙ্গি সংগঠন এমনকি নিজেদের মধ্যে কিভাবে যোগাযোগ রাখত ফরিদাবাদের জঙ্গি চিকিৎসক মডিউলের সদস্যরা? আর এখানেই উঠে আসছে সেশন ও সিগন্যাল নামে জোড়া অ্যাপের কথা। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃত ডাক্তারদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সিগন্যাল অ্যাপে তৈরি একটি গ্রুপের মাধ্যমে চলত জৈশে মোহাম্মদের ফিদায় মডিউল। সেই গ্রুপে যুক্ত ছিল বিস্ফোরণের অন্যতম চক্রী উমার সহ ধৃত চিকিৎসক মুজাম্মেল আহমেদ, আদিল আহমেদ রাথের ও শাহিন শাহিদরা। গ্রুপের অ্যাডমিন ছিল আদিল রাথেরের ভাই ও জঙ্গি মডিউলের মাথা মুজাফফর রাথে, যে এই মুহূর্তে পলাতক। তদন্তকারীরা মনে করছেন এই মডিউলে চিকিৎসক উমারের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই গ্রুপে বিস্ফোরক কেনা ও সাদা i20 গাড়ি কেনার ব্যাপারে তথ্য দিয়েছিল উমার। অ্যামোনিয়াম নাইট্রেট, ট্রাইঅ্যাসিটোন ট্রাইপ্যারক্সাইড সহ অন্যান্য রাসায়নিক সম্পর্কে বিস্তারিত তথ্য এই গ্রুপেই জানাতো উমার। কোন রাসায়নিক কত পরিমাণে কেনা হয়েছে, কোথা থেকে কেনা হয়েছে এবং আগামী প্রস্তুতি কি নেওয়া হবে, সেসব ব্যাপারে ক্রমাগত আপডেট দিতেন উমার। ফরেন্সিক তথ্য অনুযায়ী উমারের পরিচয়কে কাজে লাগিয়েই যাবতীয় বিস্ফোরক, টাইমার সহ অন্যান্য যন্ত্রপাতি কেনা হয়েছিল। সেশনে যখন ওরা চ্যাট করছে তখন কিন্তু তাদের কোনো কেওয়াইসি দরকার পড়ছে না, মোবাইল নাম্বার দরকার পড়ছে না। কিন্তু এর থেকেও যেটা ভয়ঙ্কর, আমরা দেখেছি যারা টেররিস্ট তারা কিন্তু এখন এমন কিছু ডিভাইস ব্যবহার করছে যেগুলো দুটো ডিভাইসের মধ্যে ডাইরেক্ট চ্যাট করা যাবে, কিন্তু সেই চ্যাটটার জন্য কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না, কোনো সিম কার্ড লাগবে না, কোনো টেলিফোনিক কানেকশন লাগবে না। তার মানে এই দুটো ডিভাইসের মধ্যে যে চ্যাটটা হচ্ছে সেটা কিন্তু কমপ্লিটলি আউট অফ দ্য র্যাডার। অন্যদিকে গোয়েন্দা সূত্রে দাবি বিস্ফোরক কেনা ও সংরক্ষণের দায়িত্ব ছিল ধৃত চিকিৎসক মুজাম্বিল আহমেদের উপর। বিস্ফোরক ও রাসায়নিক মুজাম্বিলের ভাড়ার ঘরে পাঠানো হলে গ্রুপের সকলকে আশ্বস্ত করতে সেই সংক্রান্ত সমস্ত ছবি গ্রুপে পাঠাতো মুজাম্বিল। ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।